নিজের ভালোবাসার মানুষকে সরাসরি প্রথম দেখে অবাকই হলাম। দেখলাম আর দেখে মুগ্ধ হলাম। সত্যি, তার থেকে ফিরে আসার এতটা বছর পরেও তার চেহারায় বিন্দু মাত্র পরিবর্তন আসেনি। সেই চাহনি, সেই দৃষ্টি সবই আগের মতোই আছে। তবে পাল্টেছে কিছু কিছু, পাল্টেছে সময়, পাল্টেছি এই আমি নিজেকে। এখন আর কারোর প্রতি মায়া, আবেগ, অনুভূতি, ভালোবাসা কিছুই জাগে না। একা থাকাকে জীবনে মূল মন্ত্র হিসেবে ধরে নিয়েছি। সে যাই হোক, তাকে দেখে আমি মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিলাম, এমন সময় পিছন থেকে সে ডাক দিল, রোহান, রোহান প্লিজ দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। আমি আস্তে আস্তে তার দিকে তাকিয়ে বললাম, কে আপনি, আর আপনার সাথে আমার কি দরকার? বলে রাখি, যার সাথে কথা বলছি তার নাম অয়ন্তিকা। গোপনে তার নামও রেখেছিলাম অনু। তবে সেসব এখন অতীত মাত্র। ওহো, আমার পরিচয় তো দেওয়া হয়নি। আমি রোহান, বাবা মার একমাত্র ছেলে। সদ্য চাকরি পেয়েছি। চাকরিতে যোগ দিতে না দিতেই বাবা মা আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলো। তাদের চাপে পড়ে বিয়েতে রাজি হয়েছি। ভাবছেন কেন বাধ্য হয়ে বিয়েতে মত দিয়েছি, আর এই অয়ন্তিকার সাথে আমার কি সম্পর্ক? সেই সম্পর্কে জানতে হলে 5 বছর পেছনে যেতে হবে। ভার্সিটি থেকে বাসায় এসে সোফায় বসে ফোন চালাতে লাগলাম। এরপর কি একটা মনে করে টিকটকে ঢুকলাম। বেশ কিছুক্ষণ স্ক্রল করার পর আমার চোখ আটকে গেল একটা মেয়ের ভিডিও দেখে। কি তাহার চাহনি! ওই চাহনি দিয়ে হাজারটা ছেলেকে মেরে ফেলার জন্য যথেষ্ট। সে হাসলে যেন নদীতে ঢেউ খেলে যায়। আমি তো একবার দেখেই তার প্রেমে পড়ে গিয়েছিলাম। মেয়েটাকে মেসেজ দিলাম, কিন্তু কোনো রিপ্লাই দিল না। মনটা খানিকটা খারাপ হয়ে গেল। পরে ভাবলাম, চেনা নেই জানা নেই, হুট করে একটা ছেলেকে কেন কোনো মেয়ের মেসেজ দিবে? তাই মন খারাপ থাকলেও আমি প্রতিদিন ওর ভিডিও দেখতাম। সত্যি বলতে কি, ওর ভিডিওতে কোনো শরীর দেখানো, নোংরামি এসব কিচ্ছু নেই। একটা ভদ্র মেয়ে, লক্ষ্মী মেয়ের আচরণ যেমনটা হওয়া উচিত ওর মধ্যেও ঠিক তেমনটাই আছে। যাই হোক, সময়টা আমার এভাবেই কাটছিল। একদিন একটা ভিডিও দেখে ওর নামটা জানতে পারলাম। ওর নাম অয়ন্তিকা। এরপর এই নামে ফেসবুকে সার্চ দিলাম। আর কি অদ্ভুত, সার্চ দিতেই প্রথমে ওর আইডি আমার সামনে চলে আসলো। ওর প্রত্যেকটা পোস্ট দেখতাম, আর মনে তখন খুশির বাতায়ন বয়ে যেত। সত্যি বলতে, আমি লাইফ পার্টনার হিসেবে ওকেই চেয়েছিলাম। সময়টা এমনভাবেই কেটে যেতে লাগলো। আমি ওর পোস্ট দেখে আর থাকতে না পেরে টেক্সট করে ফেললাম, কিন্তু সে আমার মেসেজ সিন করলো না। তাও কোনো চিন্তা না করে প্রায় ওকে মেসেজ দিতাম। তো একদিন আমার মেসেজে বিরক্ত হয়ে আমাকে মেসেজ করলো, এই মিয়া, আপনার সমস্যা কি? কেন আমাকে বিরক্ত করছেন? ও তুমি তাহলে মানুষ? আমি তো ভাবলাম তুমি বোধহয় কোনো রোবট। কি আজে বাজে বলছেন? আমি রোবট কেন হতে যাব? আমি মানুষ। যাক, আমি যে কোনো রোবটের প্রেমে পড়িনি এটা ভেবে ভালো লেগেছে। না মানে, তোমাকে আমি এত মেসেজ দেই কিন্তু তুমি কোনো রিপ্লাই দাও না। কেন দিব? চিনি না, জানি না, সম্পূর্ণ অপরিচিত একটা মানুষ। অপরিচিত কোনো মানুষকে আমি মেসেজ দিই না। তো সমস্যা কি? পরিচিত হয়ে নেই। আমি রোহান। আমি জানি তোমার নাম অয়ন্তিকা। তুমি কি বিরক্ত হচ্ছ? না না, আমি খুব আনন্দিত হচ্ছি। যাক, শুনে ভালো লাগলো। তাহলে ফাইনাল কথা বলে ফেলি। কিসের ফাইনাল? আরে, আমাদের দেখা করার কথা। আপনার সাথে দেখা? কেন বলুন তো? আপনার সাথে রিলেশন শুরুই হয়নি, আর আপনি আমাকে দেখা করতে বলছেন? ওকে, আই লাভ ইউ। আপনি কি পাগল? হ্যাঁ, ঠিক ধরেছ। আমি তোমার প্রেমে পাগল। এখন বলো, তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারবে কিনা? আমি জানি না। দেখা করলে কিন্তু তোমার জন্যই ভালো। একটা বড় সড়ো সারপ্রাইজ আছে তোমার জন্য, শুধু তোমার জন্য। কি সারপ্রাইজ? হ্যাঁ, বলে দিল কি আর সারপ্রাইজ থাকে নাকি? এখন বলো, দেখা করবে কিনা? আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করতে হবে সেটা টেক্সট করে দিন। ঠিকানাটা দিচ্ছি, লিখে রাখো। এরপর আর কি, ঠিকানার সময়টা দিয়ে রাখলাম। পরদিন বিকেলে খুব তাড়াতাড়ি আমি সেখানে গিয়ে পৌঁছালাম যেখানে ওর আসার কথা। জায়গার একটা নদীর পাশে ছোটখাটো একটা রেস্টুরেন্ট। আমি সকালে ওই ফোনের রেস্টুরেন্টের স্টাফদের বলে একটা জায়গা সিলেক্ট করে রেখেছি। পুরো জায়গাটা যেন ফুল দিয়ে সাজিয়ে দেয় এটাও বলে রেখেছি তাদের।
তার কারণ আমার সেই মহারানী ফুল খুব ভালোবাসে। আমি চাইলে পুরো পৃথিবীটা তার জন্য ফুলে ফুলে সাজিয়ে দিতে পারি। এবার ঘটনায় আসি। বিকেলে সেই রেস্টুরেন্টে ঢোকার আগে একটু শপিং মলে গেলাম। এরপর সেখান থেকে একটা সুন্দর দেখে শাড়ি চুজ করলাম। তারপর দাম মিটিয়ে সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে কিছু সময় বসে থাকতে দেখলাম সে এসে হাজির। তাকে দেখে আমি যেন অজানা কোনো রূপকথার রাজ্যে হারিয়ে গেলাম। ও আসলে ছবির চাইতেও বাস্তবে অনেক বেশি সুন্দর। ও যতটা সুন্দর ততটা বেশি মার্জিত ও রুচিশীল। নীল শাড়িতে তাকে যেন স্বর্গের এক ঐশ্বরিয়া বলে মনে হচ্ছে। আমি এক মনে বিভোর হয়ে তাতে ডুবে আছি। এই হ্যালো, হ্যাঁ ইয়ে হ্যাঁ হ্যাঁ, বলো, কি বলবে? আমি কি বলবো? আপনিই তো বলবেন বলছেন। ও হ্যাঁ হ্যাঁ, আসো না, ভেতরে আসো। এরপর ওকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে আসলাম। অপূর্ব, এগুলো কেন আর কার জন্য? কার জন্য আবার? তোমার জন্য। আপনি আমাকে এতটা ভালোবাসেন? এতে চমকে গেলে? এখনো তো আসল কাজই বাকি। এরপর ওকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে শাড়ির ব্যাগটা হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে প্রপোজ করলাম এই বলে, যত দূরে যাও না কেন থাকবো তোমার পাশে। যেমন করে বৃষ্টি ফোঁটা জড়িয়ে থাকে ঘাসে, সকল কষ্ট মুছে দেব মুখের হাসি। হৃদয় থেকে বলছি তোমায় অনেক ভালোবাসি। অন্তিকা, তুমি কি আমার প্রেমিকা হবে? আমাকে কি তোমার মনের রাজ্যের রাজা করে নেবে? আমি তারপর ওর দিকে তাকাতেই ও বলল, এতটা ভালোবাসো আমায়, আমার জন্য কি করতে পারবে? আমি তোমার জন্য মরতে পারি এটা বলবো না, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না এই মিথ্যা আশ্বাসও দেব না। তবে হ্যাঁ, তোমাকে না পেলে আমি মরে যাব না ঠিকই, কিন্তু তোমাকে হারানোর শূন্যতা আজীবন আমাকে শেষ করবে। আমিও তোমাকে ভালোবাসি। তবে মিস্টার শুনুন, আমাকে ভালোবাসতে হলে কিন্তু আমার হয়েই থাকতে হবে। অন্য কোনো মেয়ের দিকে তাকালে কিন্তু চোখ তুলে ফেলবো। ওরে বাবা, এত বড় থ্রেট! আমাকে কখনো ছেড়ে যাবে না বলো? আমি তখন ওর হাতে হাত রেখে বললাম, কখনোই না। এভাবেই আমাদের সম্পর্কে শুরু হলো। তার সাথে একদিন কথা না বলতে পেরে নিজেকে অনেক অসহায় লাগতো। বলতে গেলে ওর পিছনে সময় দিতে নিজেকে সময় দিতেই ভুলে গেছি এক প্রকার। আমার মন যখন খারাপ হতো তার ছবি দেখলেই সব কষ্ট ভুলে যেতাম। তার হাসিতে আমার সুখ খুঁজে পেতাম। রোজ চ্যাটিং, ফোন কল, এমনকি মাঝে মাঝে তার সাথে দেখা করতেও যেতাম। বলতে গেলে তাকে ছাড়া নিজের ভেতর এক প্রকার অপূর্ণতা অনুভব করি। কিন্তু একটা কথা আছে না, তুমি যদি কাউকে প্রয়োজনের অধিক এফোর্ট দিয়ে ফেলো বা ভালোবেসে থাকো, দিন শেষে তুমি তার থেকে অবহেলাই পাবে। আমার বেলাতেও তার ব্যতিক্রম হলো না। সেটার প্রমাণ পেলাম রিলেশনশিপের 1 বছর পেরোনোর পর। তাকে এখন আর আগের মতো আমাকে মেসেজ দিতে দেখি না, উল্টো আমাকেই তাকে মেসেজ দিতে হয়। আর আমি কথা বললেও সে শুধু হ্যাঁ, ও এইটাই মেসেজ দিত। এই বিষয়টা আমার কাছে অবাক লাগলো, কিন্তু আমি এই নিয়ে তাকে কিছু বলতেই সে যাচ্ছে তাই ভাবে অপমান করলো। রাগে দুঃখে তাকে কিছু একটা মেসেজ করে ব্লক করে দেই। কিন্তু আমি অবাক, তাকে ব্লক করার পরেও একটাবারও ফোন করে বললো না আমি কেন তাকে ব্লক করলাম। কোনো বকাবকি, রাগারাগি কিচ্ছুই করলো না। যেন আমি তার লাইফে থাকি আর না থাকি তাতে তার কিছুই যায় আসে না। আমি বেশ কয়েকবার তাকে ফোন দিলাম পরে, কিন্তু সে ফোনও রিসিভ করলো না। মনের মধ্যে তখন এমন এক ঝড় বয়ে গেল, তা কাউকে বলে বোঝানো যাবে না। বুকের ভেতর অজানা এক ভয় বাসা বাঁধতে শুরু করলো। আমার ভয়টা যে অমূলক নয় তা বুঝতে পারলাম কিছুদিনের মাথায়। একদিন একটা কফি শপে কফি অর্ডার করতে যাব, এমন সময় একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে কথাবার্তা শুনতে পেলাম। মেয়েটার গলার স্বর আমার পরিচিত লাগলো। এরপর সেই মেয়েটার দিকে তাকাতেই আমি অবাক, আরে ও তো অয়ন্তিকা। কিন্তু ওর সাথে এটা কে? ভালোভাবে শোনার জন্য আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওর সিটের ঠিক 2 বেঞ্চের দূরত্বে একটা সিটে গিয়ে বসলাম। আরে শোনো নিলয়, মানুষ যে কি পরিমাণে বোকা সেটা রুহানকে দেখলে বোঝা যায়। আর ও শুধু বোকাই নয়, একটা ছ্যাঁচড়া। কী রে ভাই, একটা মেয়ে তোকে অ্যাভয়েড করছে, তার মানে মেয়েটা তোকে চায় না? কি বলছো কি তুমি? তাহলে এতদিন ওর সাথে তোমার কি ছিল? ওকে কি তুমি ভালোবাসতে না? না, আমি শুধু ওর এই পাগলামিগুলো এনজয় করতাম। আর তাছাড়াও আমি তো তোমাকে ভালোবাসি নিলয়,
এটা তুমি খুব ভালো করেই জানো। অয়ন্তিকার শেষ এই কথাটা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি তখন হাততালি দিতে দিতে ওর কাছে এসে বললাম, বাহ বাহ, কি সুন্দর তোমার অভিনয়। আমাকে দেখে সে হাসি হাসি মুখে বলল, ও, জেনে গেছো? যাক ভালো, জেনেই যখন গেছো, শোনো, ও আমার ফিয়ান্সি, আমার ভালোবাসার মানুষ। এটা তুমি কি বলছো অনু? আর আমাদের এতদিনের ভালোবাসা, তুমি তো আমাকে ভালোবাসতে, অন্তত আমি তা জানতাম। তাহলে এখন কেন এসব বলছো? ভালোবাসা? কিসের ভালোবাসা? তোমার প্রতি আমার কোনো ফিলিংসই কাজ করে নাই। ভালোই যখন বাসিনি, তখন ফিলিংস কিভাবে কাজ করবে? আমি তখন বললাম, তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করছো, তাই না? না, মজা কেন করব? আমি সিরিয়াস। তোমার কি আছে যে আমি তোমাকে ভালোবাসবো? না আছে চাকরি, না নিজে কিছু করো। আমার চোখ দিয়ে তখন অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। তুই যদি আমাকে ভালোই না বাসবি, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন কেন দেখিয়েছিলি? কেন কেন আমার জীবনটা এভাবে শেষ করে দিলি? আর কি বললি, আমার কোনো চাকরি আছে কি না? তাহলে তাহলে আমার সঙ্গে সম্পর্ক করার আগে কেন তোর এসব মনে আসেনি? ওরে বেইমান, কি না করেছি তোকে পাওয়ার জন্য। তুই ফুল ভালোবাসতি বলে প্রত্যেকদিন তোকে দেখার সময় প্রতিদিন ফুল নিয়ে আসতাম। তুই শাড়ি পছন্দ করতি, তাই নিজের জন্য কিছু না কিনে তোর জন্য শাড়ি কিনে আনতাম। আর সময়, তোর পেছনে আমি এতটা সময় দিয়েছি যে আমার নিজের পেছনে সময় দিতে ভুলে গিয়েছি। আর এতদিন পর তুই বলছিস তুই আমাকে ভালোবাসিস না। ঠিক আছে, যা, মুক্ত করে দিলাম তোকে, বলে সেখান থেকে চলে আসতে যাব। এরপর কি মনে করে আবার ওর কাছে গেলাম। এরপর ওর গালে সপাটে একটা চড় মেরে বললাম, আজকের পর থেকে আমি ভুলে যাব আমার লাইফে অয়ন্তিকা নামে কেউ ছিল, আর তোর মুখটা আমি আর কখনো দেখতে চাইবো না। বাসায় এসে ওয়াশরুমে গেলাম শাওয়ার নিতে। আমার মন যখন খারাপ থাকে তখন গোসল করি। গোসল করে মনটা ভালো হয়ে যায়। সেদিন শাওয়ার নিতে গিয়ে অনেকক্ষণ কাঁদলাম। যাকে ভালোবাসতাম হৃদয় সবটা উজাড় করে, যাকে ছাড়া আমি কিছু ভাবতে পারতাম না, আজ আজ সে আমার সাথে এমনটা করতে পারলো। কিভাবে পারলো? ওর আমার জন্য ওর আমার জন্য ওর মনে একটুকু জায়গা ছিল না। তবে কি আমি একাই ওকে ভালোবেসেছি? হয়তো তাই। আর আমার কি ভাগ্য দেখুন, আমার জীবনে এমন কোনো ভালো বন্ধুও নেই যার কাছে আমি সব কিছু শেয়ার করব। যারা আছে তারা হলো দুধের মাছি, দুধ যেখানে সেখানে থাকে, সোজা বাংলায় সুবিধাবাদী। আমার এমন কোনো বন্ধু নেই যে আমাকে বলবে এসব কিচ্ছু না, কোনো সমস্যা নেই। আর আমরা আছি তো। লাইফে প্রেমিকা থাকুক আর না থাকুক, একটা ভালো বন্ধু থাকা প্রয়োজন। ওই পৃথিবীতে কিছু মানুষ আছে না, একা থাকার ভাগ্য নিয়ে জন্মায়। আমি বোধহয় তাদেরই দলে। অয়ন্তিকা আমার জীবন থেকে চলে যাওয়ার পর আমি নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছি। দিনের বেলা সবার সাথে হাসি খুশি, বাবা মাকে বুঝতেই দেয়নি আমার ভেতরে তখন কি চলছে। তবে দিনের বেলা হাসি খুশি থাকলেও আমার নিজের সাথে দেখা হতো মধ্যরাতে। আমার প্রতিটা রাত যে কীভাবে কেটেছে তা জানে আমার নির্ঘুম রাত, আমার চোখের জলে ভেজা বালিশ, আর আমার চোখের নিচের ডার্ক সার্কেল। কথায় বলে না, সবার চোখ ফাঁকি দিতে পারলেও মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না। কথাটা সত্যি। সেদিন বিকালে মা আমাকে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো, বাবা, তোর কি হয়েছে? তুই আমাকে সত্যি করে একটু বল তো। কই মা, কিছু না তো, আমি তো ঠিকই আছি। তুই কি ওই মেয়েটার জন্য তোর জীবনে শেষ করে দিবি? আমি তখন থাকতে না পেয়ে মাকে জড়িয়ে ধরে কেঁদে বললাম, আমার সাথে কেন এমনটা হয়? আমি তোকে ভালোবাসতাম, তাহলে ও কেন আমাকে বুঝলো না? জানো মা, আমি এখন ওকে ব্লক করিনি, কিন্তু ওকে যখন আমি অন্য ছেলের সঙ্গে দেখি তখন তখন আমার বুকের ভেতর দিয়ে কি হয়ে যায় তুমি জানো না মা। আমি কি করব তুমি বলে দাও। সে তো তোর কি হলো না হলো কোনো কিছু দেখে না, তার তো কোনো কিছু যায় আসে না। তাহলে ওর জন্য তুই তোর জীবনে কেন নষ্ট করে দিবি? বাবা বাবা, তুই কি ভুলে যা। তুই যা, জিম কর, তুই তোর ফ্রেন্ডের সঙ্গে ঘোরাঘুরি কর, দেখবি তোর মনটা অবশ্যই ভালো হয়ে যাবে। মায়ের কথাগুলো শুনে আমি নিজের মধ্যে কিছুটা হলেও শান্তি পেলাম। তারপর আর কি, ওকে ব্লক করে দিলাম। তারপর সে সব জায়গায় যাওয়া বন্ধ করে দিলাম, যেগুলো জায়গায় ও যেত। কিন্তু এইসব করেও না, ওকে আমি কিছুতেই ভুলতে পারিনি। যতবার ওকে ভুলতে গেছি ততবার ওকে মনে পড়েছে। ওর পরে আর কোনো মেয়ের প্রেমে পড়িনি, ভালোবাসিনি। জিমে যাওয়া শুরু করলাম।
নিয়মিত ব্যায়াম করতাম, কিন্তু মন পড়ে থাকতো অয়ন্তিকার প্রতি। এর জন্য ট্রেনার আমাকে কম কথা শোনায়নি, কিন্তু আমি কিছুতে ওকে ভুলতে পারছি না। দিন আসে দিন যায়, কিন্তু ওকে মন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারিনি। এর মধ্যে মাঝে মাঝে অবশ্য বাইরে কোথাও ঘুরতে গেলে অয়ন্তিকার সাথে দেখা হতো, কিন্তু আমি ওকে দেখেও তখন না দেখার ভান করে চলে যেতাম, যাকে বলে এড়িয়ে চলতাম। আর সেও বুঝতে পারতো, ও কিছু বলতে চাইতো, কিন্তু আমি পাত্তা দিতাম না। দেখতে দেখতে 5টা বছর পার হয়ে গেল। আমার গ্র্যাজুয়েশন শেষ, চাকরির জন্য তখন হন্যে হয়ে ঘুরছি। বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি। আমার বাবা তার এক বন্ধুর সাথে কথা বলে আমার চাকরির জন্য সুপারিশ করলো। আমাকে তিনি তার অফিসে দেখা করতে বললেন আগামীকাল। এরপর বাবা আমার হাতে একটা টাকার চেক দিয়ে বলল, বাবা যে কেন এটা বলল আমি বুঝি। আসলে আজকের দিনে চাকরি পেতে হলে মামা খালু জোড়ার অফিসে বসদের চা নাস্তা খাওয়ার জন্য টাকা রাখতে হয়। অফিসের বস যেহেতু আমার বাবার বন্ধু, সেহেতু এখন শুধুমাত্র একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে টাকা, যেটা মাত্র বাবা আমাকে দিল। আমি টাকার চেক নিয়ে পরদিন সকালে আঙ্কেলের অফিসে আসলাম। সিরিয়ালে দাঁড়ালাম। আমার সময় আসতেই আমি তার কেবিনে ঢুকলাম। আমার পরিচয় দিলাম। উনি আমার পরিচয় জেনে আমার ইন্টারভিউ নেওয়া শুরু করলেন। উনি যা যা প্রশ্ন করলেন সব প্রশ্নের সঠিক উত্তর দিলাম। তারপর আমার পকেট থেকে টাকার চেকের খামটা বের করে ওনাদিকে বাড়িয়ে দিতেই উনি বললেন, এটা কিসের খাম? টাকার খাম। এখানে আপনার চা কফি খাওয়ার টাকা আছে। আজকাল তো এসব ছাড়া চাকরি হয় না শুনেছি। কেন, তোমার কি এই চাকরি করার কোনো যোগ্যতা নেই? স্যার, আসলে তা না। টাকা ছাড়া তো আজকাল কোনো চাকরি হয় না। আপনি চাইতে পারেন, তাই আগেভাগে দিয়ে রাখলাম। জি, তোমার সাথে কি আর আমার টাকার সম্পর্ক? তোমার বাবা আমার বন্ধু, আর তাছাড়া তোমার সিবি আর তোমার আচার আচরণ আমার বেশ ভালো লেগেছে। তুমি আমার কোম্পানিতে চাকরি করলে আমার লাভই হবে। তোমার একটা টাকাও লাগবে না। তোমার শুধু নিয়মিত অফিসে আসতে হবে। তাহলে কাল থেকে কাজে লেগে পড়ো। একদম স্যার। চাকরির শুরুতে যে টাকাটা পেলাম সেটা দিয়ে বাবার জন্য একটা ভালো দেখে পাঞ্জাবি আর মার জন্য একটা শাড়ি কিনলাম। আর কিছু টাকা রাখলাম মায়ের হাতে দেব বলে। যাই হোক, তারপর বাসায় আসলাম। বাবাকে পাঞ্জাবি দিলাম, মাকে শাড়ি দিলাম। তারা আমার উপহার পেয়ে খুশি হলেও মুখে তা প্রকাশ করলেন না। দিনগুলো আমার এভাবেই কাটতে লাগলো। নিয়মিত জিমে যেতাম আর অফিস করতাম। এতদিনে ওকে আমার মন থেকে মুছে ফেলেছি। ভুলে গেছি যে অয়ন্তিকা নামে কেউ একজন ছিল আমার জীবনে। নতুন করে বাঁচতে শিখেছি আমি, কিন্তু তারপরেও মনের ভিতরে একটা শূন্যতা অনুভব করি। বিষয়টা খেয়াল করে একদিন আমার ট্রেনার বলেই ফেলল, আমি একটা বিষয় বুঝি না, প্রেমের ছাগা গেলে মানুষ কেন জিমেই ভর্তি হয়? আর মায়েরই বলছি, তোমার মতো প্রেমিক আমি আর একটাও দেখিনি। শালা এতদিন পার হয়ে গেল আর তুমি এখনো সেই মেয়েকে নিয়ে পড়ে আছো। আমি তখন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, সাগর ভাই, কোনোদিন কি কাউকে ভালোবেসেছেন? যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন প্রেমিকা হারানোর কি যন্ত্রণা, কি দহনে ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যায়। ট্রেনার সেদিন আমার কথার কোনো জবাব দিতে পারলেন না। তবে এর মধ্যেই মা যে শুরু করলেন এটা মেনে নেওয়া যাচ্ছে না কোনো মতেই। মা আমার জন্য মেয়ে দেখে শুরু করে দিয়েছে। তবে আমি বারবার বলে দিয়েছি আমি এখন বিয়ে করব না। এর মধ্যে মা কেমন একটা করতে শুরু করলো। কারোর সাথে কথা বলে না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঘরের ভেতর একটা কোণে বসে থাকে। এসব দেখে আর থাকতে না পেরে আমি মার কাছে গেলাম। মা, তুমি এসব কি পাগলামি শুরু করেছো? আমার হয়তো আর বেঁচে থাকতে ছেলের বউটা দেখা হবে না। ও কিন্তু তোকে ছাড়া অনেক ভালো আছে, আর তুই ওর জন্য এত চিন্তা করছিস। তুই তোর এই হতভাগী মাটাকে খুশি করতে চাস বাবা, তুই অবশ্যই এটা বিয়ে করবি। উফ মা, এসব কি শুরু করছো? কেন করছো? আমি এখন বিয়ে করতে পারবো না। তুই যদি বিয়ে না করিস তাহলে কিন্তু তুই তোর মায়ের মরা বউ দেখবি। মায়ের মুখে হাত দিয়ে বললাম, এ কথা বলো না মা। তুমি আর বাবা ছাড়া আমার আর কে আছে বলো? তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? বাবা, আমি তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি। সে দেখতে রাজকন্যার মতো সুন্দর।
আমি তার সঙ্গে তোকে ধুমধাম করে বিয়ে দিব। দেখিস, ওকে তোর অবশ্যই ভালো লাগবে। এরপর মা একটা মেয়ের ছবি দেখালো। মেয়েটা দেখতে আসলে সুন্দরী, পছন্দ না করার কোনো কারণ নেই। তবে আমার বিয়ে করার এখন কোনো মানসিকতা নেই। নেহাত মায়ের কথা রাখতে বিয়েটা করতে হচ্ছে। ওই দিনই আমাকে রেডি হতে হলো মেয়ে দেখতে যাওয়ার জন্য। সময় মতো পাত্রী দেখতে চলেই আসলাম। বাবা মা দেখলো, আমিও দেখলাম, আমারও ভালোই লাগলো। এরপর ও আর আমি কথা বলার জন্য একটা রুমে আসলাম। হাই, আমি রোহান। আমি কাজল। আপনার নামটা কিন্তু সুন্দর। আচ্ছা, আপনি কি করেন? পড়াশোনা করি অনার্স সেকেন্ড ইয়ারে। বাহ, ভালো। আর আপনি? একটা কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে আছি। এরপর নীরবতা। এরপর আমি নীরবতা ভেঙে বললাম, আমাকে কি আপনার পছন্দ? সে লজ্জায় কিছু বলতে পারলো না, তবে মাথা নেড়ে হ্যাঁ সূচক সম্মতি দিল। এরপর মেয়েটাও আমার কাছে জানতে চাইলো আমি বিয়েতে রাজি কিনা। আমি ওর দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ আমি রাজি। ও শেষে একটা কথাই বলল, জানেন, আমি এখন পর্যন্ত একটাও প্রেম করিনি। আমি শুধু চেয়েছি আমার স্বামীকেই শুধু ভালোবাসবো। তার জন্য আমার এই বুকে ভালোবাসা জমিয়ে রাখবো। আর আপনাকে দেখে আমার সেই মানুষই মনে হচ্ছে, যার জন্য আমি এতটা বছর অপেক্ষা করেছি। কি ভালোবাসবেন তো আমায়? সেদিন ওর চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখেছি। আমি বিয়েতে সেদিন মত দেওয়ার জন্য যখনই তাদের কাছে যাব, তখনই তার সঙ্গে আমার দেখা, যার যেন গোছানো জীবনটা শুকনো মরুভূমি হয়ে গিয়েছিল, যার জন্য আমি দ্বিতীয়বার কাউকে মন দিতে চাইনি। হ্যাঁ, এই সেই অয়ন্তিকা, আমার হারিয়ে যাওয়া অনু। এবার নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন পুরো ঘটনা। সে আমাকে দেখে অবাকই হলো। আমি তাকে দেখে সেখান থেকে সরে আসলাম, বাইরের দোলনার কাছে গিয়ে দাঁড়ালাম। অয়ন্তিকা সেখানে এসে পৌঁছলো। আমাকে দেখে সে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? ক্ষমা? কিসের জন্য চাইছেন জানতে পারি? দেখো, আমি যা করেছি আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। আমি অনেক বড় ভুল করেছি। তোমার ভালোবাসা পেয়েও আমি অবহেলা করেছি। নিলয় আমাকে সত্যিকারের ভালোই বাসেনি। ও এখন অন্য কাউকে ভালোবাসে, যার জন্য ওর সাথে আমার বিয়েই হয়নি। ও আমাকে ছেড়ে চলে যায়। আচ্ছা, মানুষ তো ব্রেকআপের পরেও বন্ধু হয়ে থাকতে পারে, আমরাও কি থাকতে পারি না? আমার লাইফে আপনার মতো একজন কেউ থাকুক সেটা আমি চাই না। আর রইল আপনার ক্ষমা করার বিষয়টা। আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি। আর হ্যাঁ, আপনার কথা শুনে আমার একটু খারাপ লেগেছে। তাহলে তুমি এই বিয়েটা করে নাও। কাজল আমার বন্ধু, কিন্তু ও খুব ভালো মেয়ে। ও তোমাকে অনেক সুখে রাখবে। আমি অন্যদিকে তাকিয়ে বললাম, সেটা আমি জানি। আর শুনুন, আমি কি করব না করব সেটা আমার পার্সোনাল ম্যাটার। তারপর ওদিকে তাকিয়ে বললাম, তবে আপনার চিন্তার কারণ নেই, এই বিয়েটা আমি করছি। আমি তখন দেখলাম তার মুখে একটা মলিন হাসি, অথচ সে চাইলে গল্পটা অন্যরকম হতে পারত। সেদিন বাবা মাকে এই বিয়ের ব্যাপারে আমি আমার সম্মতি জানালাম। এরপর এঙ্গেজমেন্টের ডেট ঠিক হলো। এঙ্গেজমেন্ট হলো। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসলো। বিয়ের দিন আমি আর কাজল পাশাপাশি বসলাম। যথারীতি বিয়েটাও সুসম্পূর্ণ হলো। সে বিয়েতে অয়ন্তিকাও ছিল। ওর চোখে তখন জল আর কাজলের মুখে হাসি। সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলো না, সে ফিরে আসলো। তার বুকটার ভিতর জ্বলে পুড়ে যাচ্ছে। সে বুঝতে পেরেছে প্রিয়জন হারানোর বেদনা। এখন সেও একা। আসলে প্রকৃতি কখনো তার শূন্যস্থান শূন্য রাখে না। তুমি অবহেলা করে যাকে দূরে সরিয়ে দেবে, একদিন তাকে কেউ ভালোবেসে আগলে নেবে, আপন করে নেবে। আর কাউকে ঠকিয়ে নিজে কখনো সুখে থাকা যায় না।